নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আগের দিন আমরা যে কন্টেন্ট ভিডিওটা দিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে বক্তৃতা পদ্ধতি এবং কিভাবে একটা বক্তৃতা পদ্ধতিকে উন্নত করা যায়। ঠিক আছে, আমাদের সেটাই টার্গেট ছিল। এবং আরেকটা যেটা টার্গেট ছিল যে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য যে কিভাবে, কেন কি ইন্টারভিউর সময় আমরা যে যে ফিল্ডে ইন্টারভিউ দিই আমাদের কিন্তু ডেমনস্ট্রেশন, বিশেষ করে শিক্ষকতা পেশায় ডেমনস্ট্রেশনের সুবিধা কিন্তু থাকে না। এবারে অনেক সাবজেক্টই আছে আমাদের যেখানে ডেমনস্ট্রেশনের কোনো সুবিধা থাকে না। যাই হোক, একটা জিনিস কি, বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে, যেমন লাইফ সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, কেমিস্ট্রি বিশেষ করে, হ্যাঁ, তো সেখানে ফিজিক্সেও ডেমনস্ট্রেশনটা কিন্তু হলে কিন্তু খুব সুন্দর হয় এবং নিজেকে প্রকাশ করার, অ্যাজ এ টিচার নিজেকে প্রকাশ করার কিন্তু প্রচুর সুবিধা থাকে। বাট ইন্টারভিউতে আবারও বলছি, কোনো মতেই এক তো মাইক্রো টিচিং, মানে যারা পড়েছো বিএড এর সময় মাইক্রো টিচিং এর ব্যাপারটা, যে এখানে 4 থেকে 5 মিনিটের বেশি সময় কিন্তু পাওয়া যায় না। ফলে যারা আপনারা যাচ্ছেন ইন্টারভিউ দিতে যাচ্ছ, যারা সবাইকেই এইটুকুই বলবো, আজকের ভিডিও যদিও কন্টেন্ট ইন্টারভিউ নয় বা আমরা বক্তৃতা পদ্ধতি নিয়ে আলোচনা করব না, এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন পদ্ধতিটা আলোচনা করব। বাট আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যদি কেউ দেখছো বা দেখছেন, যে ডেমনস্ট্রেশন সরি ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ওই 5 মিনিটে 4 মিনিটে এমন ভাবে নিজের কন্টেন্টটাকে বানাবে যেখানে বোর্ড ওয়ার্ক যেন থাকে, এই জায়গাটাতেও কিন্তু অনেকটা ইন্টারভিউটা অনেক সুন্দর হওয়ার একটা চান্স থাকে। যাই হোক, আমি এই বিষয়ে যদি কেউ আগ্রহী হয় তাহলে পরে সেই বিষয়ে আমি আবারও কথা বলবো। এখন আপাতত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, যেহেতু আমরা টাইপস অফ টিচার কন্ট্রোল টিচিং, ঠিক আছে, আলোচনা করছিলাম, শিক্ষক নিয়ন্ত্রিত পাঠদানের প্রকারভেদ, যেটা আমাদের বিএড এর সিলেবাস। এছাড়া অ্যাজ এ টিচার যখন তুমি যে কোনো ক্ষেত্রে টিচিং ফিল্ডে যাচ্ছ, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাজ এ টিচার এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, শুধু বক্তৃতা পদ্ধতিতে টিচিং করে করে যখন তুমি দেখবে যে ছাত্রদের একটা ইন্টারেস্ট নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তোমাকে এই পদ্ধতিটা ব্যবহার করে নেওয়াটাই বাঞ্ছনীয়। বেশ, তাহলে এই পদ্ধতিতে কি, ডেমনস্ট্রেশন পদ্ধতিটা আসলে কি? ডেমনস্ট্রেশন পদ্ধতি বা, ঠিক আছে, বা আমাদের প্রতিপাদন পদ্ধতি যেটাকে, ঠিক আছে, বা প্রদর্শন পদ্ধতিও বলা হয়, এই প্রদর্শন পদ্ধতিটা বেসিক্যালি হচ্ছে যে এখানে তুমি কোন একটা টপিক, সেটা প্রথমে ক্লাসরুমে যাবে, সেখানে ব্রিফিং করবে মানে সংক্ষেপে সেই জিনিসটা বলবে। ঠিক আছে, আর আমি এটাও আলোচনা করব যে এটা বক্তৃতা পদ্ধতির সাথে কিভাবে আলাদা। ঠিক আছে, প্রথমে তুমি কি করবে, যে তুমি ক্লাসরুমে যাবে, তারপর তুমি তোমার কি করতে চাইছো, লেট সাপোজ যে ডেমনস্ট্রেশন মানে তোমার কিছু একটা দেখাতে হবে, কিছু একটা পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তর মতো একটা পরীক্ষামূলক কাজ তোমাকে করতে হবে। লেট সাপোজ তুমি যদি আমার লাইফ সায়েন্সের হও, তাহলে ধরো তুমি ট্রান্সপিরেশন বা প্ল্যান্ট ট্রান্সপোর্ট, উদ্ভিদের পরিবহন কিভাবে হয় সেটা দেখাতে চাইছো। তাহলে ধরো তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি ক্লাসরুমে গেলে, তোমাকে বললে যে আজকে আমি উদ্ভিদের পরিবহন কিভাবে করে সেইটা কিন্তু দেখাবো। ঠিক আছে, তার জন্য তোমার একটা বিকার চাই, হ্যাঁ, বিকার চাই, একটা প্ল্যান্ট পার্ট চাই। ঠিক আছে, সেই প্ল্যান্ট, বিশেষ করে নয়নতারা গাছ যেটাতে হোয়াইট কালারের তুমি ফুল পাবে, ঠিক আছে, সেখানে তুমি একটা কালারফুল ওয়াটার রাখলে সেইটা অ্যাবজর্ব করবে। এবং এই জিনিসগুলো তুমি প্রথমে ব্রিফ করবে স্টুডেন্টদের সামনে এবং তারা মনোযোগ দিয়ে শুনবে। তো এই সামান্য কিন্তু বক্তৃতা পদ্ধতি হয়ে গেল। তারপর তুমি এই জিনিসপত্র জোগাড় করলে বা স্টুডেন্টদিকে বললে সাহায্য করতে, এবং তারপর তুমি এই পরীক্ষাটা করলে এবং পরীক্ষা করার সাথে সাথে তাদেরকে বলে গেলে যে কি হচ্ছে ব্যাপারটা, এবং পরীক্ষা হয়ে গেল, তারপর স্টুডেন্টদিকে ডাকলে, দেখালে, ইত্যাদি। এইটা হচ্ছে বেশ, যে প্রতিপাদন পদ্ধতিটা কি, এটা কার জন্য? এটা টিচারদের জন্য, যারা তোমরা গিয়ে করবে বা করছো বা করছেন। বাট এইবারে আমি তাদের জন্য বলছি যে বিএড যারা করছো তাদের জন্য, যে বিএড এর স্টুডেন্টরা যারা আছো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সবাই মিলেই বলছি। এক্স্যাক্টলি কোন ইউনিভার্সিটিতে কোন সেমিস্টার আছে আমি এই মুহূর্তে তো বলতে পারছি না। তো আমি ওভারঅল একটা ওভারভিউ দিচ্ছি, যে সেই ক্ষেত্রে এছাড়া এটা সিট্যাট, ট্যাট,
আপার প্রাইমারি প্রাইমারি সেকশনে কিন্তু এটা এমসিকিউ তো আসতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু এই মানে আমি যেটা বলছি সেটা টার্গেট করা অনেক কিছুকে, ঠিক আছে। অতএব যার মনে হচ্ছে শোনা মানে যার যে টপিকটাকে টার্গেট করছে সে শুনতে পারো, ঠিক আছে। তো কি হচ্ছে তাহলে প্রতিপাদন ব্যাপারটা কি, যে প্রতিপাদন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন পদ্ধতিটা হচ্ছে এইটাই, যে তুমি প্রথমে যাবে ক্লাসরুমে, গিয়ে ব্রিফ করবে, মানে ব্রিফ করবে ইন দ্য সেন্স সংক্ষেপে তুমি জিনিসটা বলবে যে কি করতে চলেছি, এবং তুমি করবে যথারীতি এবং করবে, এবং সেটা দেখাবে যে রেজাল্ট আসছে কিনা, সে রেজাল্ট আসবে, এবং তোমার ছাত্রছাত্রীরা যারা ক্লাসরুমে রয়েছে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, ঠিক আছে। তো প্রতিপাদন পদ্ধতির যে জিস্ট সেটা হচ্ছে এইটা। প্রতিপাদন পদ্ধতিটাতে কিন্তু যদি আমি এটা বলি যে যেরকম আমি আগের দিনের যে ভিডিওটা যেটা বক্তৃতা পদ্ধতিকে নিয়েছিল, তো সেখানে আমি বলেছিলাম যে এখানে শিক্ষক মেন ভূমিকা, ছাত্রছাত্রীরা একদমই প্যাসিভ। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একদমই প্যাসিভ নয়, তারা কিছুটা পার্টিসিপেট করে, যেমন তারা দেখবে, তারা প্রশ্ন জিজ্ঞেস করবে, তারা বলবে, তারা ইন্টারাপ্ট করবে থ্রু আউট দ্য ক্লাস, তারা পার্টিসিপেট করবে, তারা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তুমি বা আপনি যেটা করছো সেটা এসে দেখবে, সেটা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবে, হ্যাঁ, বাট তারা করবে না, মানে তুমি যখন ডেমনস্ট্রেট করছো সেই মুহূর্তে তারা কিন্তু করছে না, অন্তত স্কুল লেভেল তো না। এটা যদি কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হতো সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট এটা যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, ডেমনস্ট্রেশন আমরা ক্লাসরুমের মধ্যে করছি, বা কোনো হায়ার ক্লাসে, এটা 11-12 বা গ্র্যাজুয়েশন লেভেলে হলে হয়তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে সেই প্র্যাকটিক্যালটা সবাই, যেহেতু স্কুলে সম্ভব নয়, স্কুলে এত কিছু একসাথে অ্যারেঞ্জ করা সমস্ত ছাত্রছাত্রীদের, ওখানে কি মিনিমাম 60 জন তো স্টুডেন্ট থাকে এই ক্লাসে, সবার জন্য সেম সরকারি স্কুলে তো অ্যারেঞ্জ করতে পারবে না, তো শুধু টিচারই করছে। সেক্ষেত্রে কি হয়, ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে, বাট সেটাও অ্যাক্টিভলি পার্টিসিপেট হয় না, অ্যাক্টিভলি পার্টিসিপেট হচ্ছে না, বাট তারা পার্টিসিপেট করছে, তারা অংশগ্রহণ করার চেষ্টা করছে। একদমই বক্তৃতা পদ্ধতিতে যে একদম সাইলেন্ট থাকে বাচ্চারা, তারা জাস্ট ঘুমিয়ে যাওয়ার মতন অবস্থা, যদি ক্লাসের টিচার খুব বেশি এফেক্টিভ না হয়, তার ক্লাস যদি খুব চমকানো ধমকানো না হয়, মানে সেই রকম টাইপের ক্লাস যদি না হয়, তো কিছু 60 জনের মধ্যে হয়তো 2 থেকে 3 জন হয়তো ঢুলছে। সেই ক্ষেত্রে প্রতিপাদন পদ্ধতিতে একটা সুবিধা কি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা একটু জিজ্ঞাসু হয় তারা এখান থেকে কিন্তু একটা আইডিয়া পায়, মানে তাদের একটা মজাও লাগে, ঠিক আছে। এখানে দেখো এই জায়গাটাতে প্রতিপাদনের কৌশল, তাহলে টেকনিকটা কি না, টেকনিক হচ্ছে এটাই যে এখানে প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে একটু বক্তৃতা দেবে শুরুতেই, যে কি করতে চলেছো, ঠিক আছে, কি করতে চলেছো সেটা একটু বলবে, তাদের সেটা সম্পর্কে তুমি জিজ্ঞেস করলে যে তোমরা কি জানো, শিক্ষার্থীর আগ্রহ উদ্বেগ করবে, মানে তার মধ্যে ইন্টারেস্ট, তোমার যে 60টা স্টুডেন্ট আছে তাদের মধ্যে ইন্টারেস্ট জাগ্রত করাটা তোমার কাজ, ঠিক আছে। যে টপিকটা পড়াবে সেই টপিক রিলেটেড তুমি একটা কাজ করতে চলেছো, হ্যাঁ। তুমি যদি কেমিস্ট্রি পড়াবে, ধরো ইলেকট্রোলাইসিস করে দেখাবে, তো ইলেকট্রোলাইসিস করানোর জন্য তাকে ইলেকট্রোলাইসিসের বেসিকটা আগে তুমি বোঝালে, এবং কি করতে চলেছো সেটা, এটার ফলাফল কি হতে চলেছে, তবে না সে দেখে ফিল করবে না। ডাইরেক্ট যদি দেখে কোনো, ধরো ক্লাস 8-এর একটা স্টুডেন্ট বা ক্লাস 9-এর একটা স্টুডেন্টকে তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছ, ডেমোস্ট্রেট করছো, ডেমো দেখাচ্ছ, বাট সে তার থিওরিটা জানেই না, তো তোমার ক্লাস চলাকালীন বা তুমি যখন শুরু করছো কাজটা, তখন থেকে তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে। অর্থাৎ দেখো, যদি আমরা বলি যে প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য কি, তাহলে কিন্তু তোমাকে এখানে মেন বৈশিষ্ট্য হচ্ছে যে পাঠদান, ঠিক আছে, যে কিছু করার মাধ্যমে পাঠদান, ঠিক আছে, যে তুমি কিছু করছো, ঠিক আছে, শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি একটা লেকচার দিচ্ছ না, তুমি কিছু করছো। তাছাড়া এই পদ্ধতি কি করে, আমাদের ছাত্রছাত্রীদের ধারণা, নীতি, জটিল কৌশল, বৌদ্ধিক ও সাইকোমোটর দক্ষতাকে আরো সরল করে তোলে, ঠিক আছে, শিক্ষণের এই ধারণাগুলিকে আরো সরল করে দিয়ে। এছাড়া শিক্ষার্থী নিজেরা অনুশীলন করার ভিত্তি তৈরি হয়, মানে একটা স্টুডেন্ট যখন দেখছে যে তুমি একটা কাজ করছো, ঠিক আছে, একটা পারফরমেন্স করছো, তখন তাদের মনে হয় যে আরে এটা তো আমিও পারবো। সো এই পজিটিভ থিঙ্কিং কিন্তু তাদের মধ্যে তৈরি হয়, এবং সেই বিষয়টা নিয়ে, লেটস সাপোজ তুমি ট্রান্সপিরেশন করছো বা ইলেকট্রোলাইসিস কিছু একটা ফটোসিনথেসিস কিছু একটা করে দেখাচ্ছ,
ঠিক আছে। তো সেই ছাত্রছাত্রীরা ভাবছে যে আরে এটা তো আমিও করবো, এবং মেবি সে দেখবে বাড়িতে গিয়ে করছেও। তুমি যদি হোমওয়ার্ক দাও যে এবং বলো যে বাড়িতে করে আসবে বা দেখাবে, ঠিক আছে, সে কিন্তু করবে। বা লান্সের একটা প্রজেক্ট করে দেখালে, আমি যখন জেভিয়ার্সে ছিলাম তখন কিন্তু আমি স্টুডেন্টদিকে ক্লাসরুমে করিয়ে দেখিয়েছি ইলেকট্রোলাইসিস পদ্ধতিটা, আর তারা করেও এনেছিল। লান্সের আমি একটা মডেল তৈরি করেছিলাম বায়োলজির, যখন পোর্শনটা পড়াচ্ছিলাম ক্লাস 7-এর স্টুডেন্টদের, তারা কিন্তু করে এনেছিল যে তারা বেলুন দিয়ে একটা লান্সের একটা স্ট্রাকচার তৈরি করেছিল। যাই হোক, তো সেইটাই হচ্ছে যে ডেমনস্ট্রেশন পদ্ধতিতে তুমি পারফর্ম করছো ক্লাসরুমে, অ্যাট দ্য সেম টাইম তারা সেটা অবজার্ভ করছে এবং তারপর তারা করে আনবার চেষ্টা করছে। প্রতিপাদন ব্যবহার করার পূর্বে শিক্ষকের যথেষ্ট প্রস্তুতি, মানে তাকে একটু জেনে শুনে আসতে হবে, যেহেতু যে পরীক্ষা দ্বারা প্রমাণ করবে। এখানে থিওরি মানে বই দেখে পড়িয়ে দেওয়াটা কিন্তু নয়। মানে তুমি যেটা করতে চাইছো তার তো রেজাল্টটা আসার দরকার আছে। যদি রেজাল্টও না আসে তাহলে কিন্তু বিষয়টা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা। যে শিক্ষকের ভূমিকা এখানে কিন্তু মেন থাকে, যে প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীদের ধারণা সম্পর্কে স্পষ্টভাবে বোঝানো। তার টার্গেটই হচ্ছে যে শিক্ষার্থীকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা বেস তৈরি করা তার মনের মধ্যে সেই টপিক সম্পর্কে। এবং ডেমনস্ট্রেশনের মান নির্ভর করে শিক্ষকের প্রস্তুতি, যে আমি কিভাবে, আমি যদি করছি বা তুমি যদি করছো, আমরা কিভাবে প্রিপারেশনটা নিয়ে এসেছি তার উপর বেশ করে কিন্তু পুরো কাজটা দাঁড়িয়ে আছে। যদি আমার প্রিপারেশন ঠিকঠাক না থাকে, যদি আমি এটা না জানি যে বেলুনটা কিভাবে আমি পাইপের সাথে লাগাবো, তাহলে কিন্তু যখনই ফু দেওয়া হবে তখন কিন্তু আর লাঞ্চ ফুলে যাবে না। ঠিক আছে, এইসব ব্যাপার। নেক্সট দেখে নাও, কেন প্রতিপাদন পদ্ধতি কে ব্যবহার করা হচ্ছে, কেন এটা প্রথমত এটা তোমার যে বক্তৃতা পদ্ধতির থেকে অনেক বেটার। ঠিক আছে, তাছাড়া যেটা মেন পয়েন্টগুলো দেখো, তোমার পরীক্ষার সময় লিখতেও হবে যে শিক্ষার্থীরা যাতে তত্ত্ব ধারণাকে সঠিকভাবে বুঝতে পারে। যারা বিএড করছো তাদেরকে বলছি যে তোমরা যখন রানিং বিএড করছো, এই সময় তোমাদের মনে হবে যে এটা মুখস্থ করে নি, বাট বিশ্বাস করো বিএড করার উদ্দেশ্যই কিন্তু তার মানে তুমি ভবিষ্যতে টিচার হতে চাও, তো তোমাকে শুধু মুখস্থ নয়, এটা আয়ত্ত এবং আত্মস্থ করে নেওয়াটাই বেস্ট। আজকের ডেটে যারা টিচার হতে চলেছে, যারা ভবিষ্যতেও হবে, যারা নিজে ঘরে পড়াবে আমার মতো, বা যারা বাইরে পড়াবে, যারা সরকারি চাকরির জন্য পড়ছো, যে কোনো জায়গায় তুমি যদি টিচার হতে চাইছো, এই জিনিসগুলি আয়ত্ত করে নেওয়াই ভালো। এবং আয়ত্ত আমি বলবো না, আমি বলবো আত্মস্থ করে নেওয়া, মানে তোমার মধ্যে যাতে গেঁথে যায়। বৌদ্ধিক দক্ষতা যেমন পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, ব্যাখ্যাকরণ, প্রকল্প গঠন ইত্যাদি কিন্তু বিকাশে সাহায্য করে ডেমনস্ট্রেশন পদ্ধতি, যেটা আমরা বক্তৃতা পদ্ধতিতে পাইনি। সেখানে স্টুডেন্ট কি হবে, সে ভাববে, তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে, তার মধ্যে সে স্কিলড হবে, দক্ষতা তৈরি হবে। সে দেখছে, তোমাকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করলো যে কিভাবে এই পদ্ধতিটা করছে স্যার বা ম্যাম। ঠিক আছে, পর্যবেক্ষণ, প্রশ্ন করবে সে মাঝে মাঝে, এটার সাথে এটা কেন অ্যাড করলেন, এটা কিভাবে হলো, ব্যাখ্যা করবে তুমি, সেটা সে শিখবে। এবং প্রকল্প গঠন ইত্যাদি কিন্তু বিকাশ হয় এই পদ্ধতির মাধ্যমে। এছাড়া সাইকোমোটর বা মনশ্চালক দক্ষতা, ঠিক আছে, আমাদের মানবিক এবং সাইকোমোটরের যে অ্যাক্টিভেশনটা এখানে হয়, যেমন তুমি যদি মানচিত্র প্রস্তুত করতে দাও বা এনিথিং, আমি যে এতক্ষণ ধরে বায়োলজির যে এক্সাম্পল বা কেমিস্ট্রির যে এক্সাম্পল দিলাম, সমস্ত কিছু, বা এখানে বইয়ে যেটা লেখা আছে সমস্ত কিছুই কিন্তু কি হয়, তাদের সাইকোমোটর বা মনশ্চালক দক্ষতাকে বিকাশ করতে সাহায্য করে। এছাড়া অডিও ভিজুয়াল উপকরণ যদি তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, সেটা আরো বেশি সুন্দর হয়ে যায়। দেখো, তাহলে প্রতিপাদন পদ্ধতির সুবিধা অনেক কিছু রয়েছে, সুবিধাগুলো তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এবং এগুলোই আবার রিপিটে এখানে আছে যে কি স্টুডেন্টদের সাথে স্টুডেন্টরা একটু ইন্টারেক্ট করা যায়। সব স্টুডেন্টরা তো সবার পক্ষে ঘরে করাও সম্ভব হয় না, তাই টিচার যদি সেটা দেখিয়ে দেয় সেটাও অনেকটা সুবিধার হয়। ঠিক আছে, যেমন আমাদের দেশের ক্ষেত্রে সব স্টুডেন্টদের ক্ষেত্রে এটা 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 একদম জেনুইন লিখেছেন রাইটার, যে সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে একটা ছাত্র যে সেই বিজ্ঞান পদ্ধতিটা নিজের চোখে দেখলো, সেটাই তার কাছে অনেক বড় ব্যাপার হয়ে যায় এবং সুন্দর হয়ে যায়। তার ভবিষ্যতের পড়ার জন্য সে যখন বিজ্ঞান নিয়ে ভাবনা চিন্তা করবে, বা যে কোনো সাবজেক্ট, তুমি যে সাবজেক্টেই পড়াচ্ছ সেইটা নিয়ে যখন ভাবনা চিন্তা করবে, তখন তার ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। দেখো, তাছাড়া এই জায়গাটা আমরা যেটা দেখছি যে এই পদ্ধতিতে আর কি না সময় সাশ্রয়, এক্স্যাক্টলি সময় সাশ্রয় হয় কিনা বলতে পারছি না, বাট এটা একটা জিনিস যে তুমি
এটা একটা সময় লাগিয়েও একটা সুন্দর রেজাল্ট পাওয়ার একটা একটা চান্স কিন্তু এখানে থাকে, যেটা তুমি বক্তৃতা পদ্ধতিতে ঝড়ের পর ঝড় ঘন্টার পর ঘন্টা বলে 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 বলেও যে সুন্দর রেজাল্টটা তুমি পাবে না, ছাত্রছাত্রীর মনে দাগ নাও কাটতে পারে, সেখানে কিন্তু ডেমনস্ট্রেশন পদ্ধতিতে ছাত্রছাত্রীর মনে দাগ কাটার একটা সম্ভাবনা থাকে। পরীক্ষাগার পদ্ধতি ও কর্মসমস্যা এই সব কিন্তু এই সমস্ত কিন্তু, ঠিক আছে। তাহলে কি হয় যে এই পদ্ধতিতে কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ডাইরেক্ট ল্যাবরেটরিতে কাজটা করি সেখানে সময় কম লাগারই চান্স বেশি, ঠিক আছে। ওই জন্য দেখবে যারা 11-12-এর স্টুডেন্টরা জানবে যে ল্যাবে কিন্তু আমাদের সময় বা প্র্যাকটিক্যালের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু কম সময়ে থাকতো, বাট অ্যাট দ্য সেম টাইম ল্যাবরেটরিতে কিন্তু টাইম টেকিংও হয় কখনো কখনো। হ্যাঁ, এটা বলা কিন্তু বাঞ্ছনীয় নয় যে টাইম কম লাগবে, বাট হ্যাঁ, যে তুমি যেটা 3 দিন 4 দিন ধরে পড়াবে সেটা একদিনের পরীক্ষাতে তুমি সেটা বুঝিয়ে দিতে পারবে যদি তুমি ডেমনস্ট্রেশন পদ্ধতি করো। এর মোদ্দা কথা এটাই। এছাড়া প্রতিপাদন পদ্ধতি কি না, এখানে শিক্ষার্থীরা শিক্ষককৃত পরীক্ষা পর্যবেক্ষণ করবে। এটা সব থেকে মজার জিনিস যে তুমি যে একটা কিছু করে দেখালে সেই জিনিসটা তারা এসে দেখবে যে এই ট্রান্সপিরেশনে যে সাদা ফুলটা নীল জলটা নিচ থেকে অ্যাবজর্ব করে নিল এবং নীল জলটা অ্যাবজর্ব করার ফলে তার মানে সে একটা বোধগম্য হলো যে হ্যাঁ তার মানে ট্রান্সপিরেশন হচ্ছে, তার মানে যে গাছটা নিচে যে গাছটা থেকে ট্রান্সপিরেশন হচ্ছে সে অ্যাবজর্ব করছে, গাছটা তাহলে জীবিত এবং তার মধ্যে জাইলেম ফ্লোয়েম কাজ করছে। তো এই যে জিনিসটা এবং সে যখন নিজে এসে এটা অবজার্ভ করবে সেটা কিন্তু বিশাল বিশাল একটা কাজের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তো ফলে এখানে কি হয় যে শিক্ষার্থীরা শিক্ষককৃত পরীক্ষা পর্যবেক্ষণ করে এবং সেই সিদ্ধান্তকে দেখেও, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়া দেখো আরো যেটা রয়েছে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা অনেক কার্যকরী পদ্ধতি। এখানে কি হচ্ছে, তারা নিজেদের না করতে পারলেও তারা কিন্তু টিচারেরটা দেখতে পাচ্ছে। তাছাড়া যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে আধুনিক পদ্ধতিতে নানান রকম সুবিধা থাকলেও বিষয়বস্তুর সামগ্রিকতা এবং ধারাবাহিকতা অনেক সময় বজায় রাখা সম্ভব হয় না, ফলে শিক্ষার্থীদের সব অর্জিত জ্ঞানকে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে নিতে পারে না। কিন্তু কিন্তু এই পদ্ধতি কে কি করা যায়, সুপরিকল্পিতভাবে উপস্থাপন করা যায়। তা এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুপরিকল্পিতভাবে যদি আমরা এটাকে উপস্থাপন করি, ঠিক আছে, সব দিক থেকে যে তুমি সব রকম ভাবে পজিটিভ আনসার পাবে তা না হলেও, ঠিক আছে, পদ্ধতিতে নানান রকম সুবিধা থাকবে আবার অসুবিধাও থাকবে। এবারে চলে আসি অসুবিধা দেখতে। অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজও প্রচুর আছে। যেমন যেমন যখন ধরো তুমি অ্যাজ এ টিচার যখন তুমি পরীক্ষাটা করছো তখন ছাত্রছাত্রীরা হই হুল্লোড় করছে, এবারে ক্লাসটাকে সামালবে কে? তাহলে তুমি বা তুমি একটা দুটো মনিটর ঠিক করে রেখেছো, তাহলে ক্লাসে কিন্তু একটু একটু ডিস্টারবেন্স হওয়ার একটা চান্সেস রয়েছে। তাছাড়া তুমি যদি ভালো করে প্রিপারেশন না নিয়ে গেছো তাহলে কিন্তু অনেক সময় টাইম টেকিং হয়ে যায় ব্যাপারটা, সেখানেও কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তো প্রচুর ছোটখাটো সমস্যা কিন্তু এখানে তুমি পাবে, বুঝতে পারছো। এটা পরীক্ষার্থী কেন্দ্র একবারে 100% নয় যে তার মানে তো সব পরীক্ষার্থীরাই করছে তা নয়, এটা অবশ্যই শিক্ষককে নির্ভর করেই এই পড়ানোটাও কিন্তু শিক্ষক নির্ভরই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট যে ক্লাসে ধরো 60টা স্টুডেন্ট আছে, 60টা স্টুডেন্ট একই মানসিকতার নয়। তা এই একই মানসিকতার স্টুডেন্ট নয় যেহেতু, তাহলে কেউ কেউ ইন্টারেস্টেড স্টুডেন্ট পাবে, কেউ কেউ আবার মানে নট ইন্টারেস্টেড স্টুডেন্টও পাবে যে তোমার পরীক্ষাটাতে কোনো এনার্জি মানে তার তার কোনো ইন্টারেস্ট আসছে না, তাকে সেই মুহূর্তে তুমি আর ক্লাসে টানতে পারবে না। তখন কি হবে, তখন তোমার সামনে টেবিলের পাশাপাশি তারাই ভিড় করবে যারা খুব মজা পাচ্ছে, মানে বা একটু ভালো স্টুডেন্ট বা একটু পড়াশোনায় আগ্রহী স্টুডেন্ট। ফলে যারা একটু ব্যাক বেঞ্চার, সো কল্ড ব্যাক বেঞ্চার যাকে আমরা বলি, আসলে কেউই ব্যাক বেঞ্চার না সময়ের সাপেক্ষে, তো সেই সব স্টুডেন্ট দিকে কিন্তু তখন অ্যাট্রাক্ট করাটা খুব কঠিন হয়ে যায়, কেন কি তখন তুমি অ্যাজ এ টিচার তুমি ব্যস্ত হয়ে যাও, ঠিক আছে। তো শ্রেণীকক্ষ বিশৃঙ্খলা আছে দেখো, তারপর নিজ হাতে পরীক্ষা করার সুযোগ না থাকায় ছাত্রছাত্রীদের একটু সমস্যা হয়, ঠিক আছে, সমস্ত জ্ঞান অর্জন করতে পারে না, এই সব জিনিসগুলো কিন্তু আছে, ঠিক আছে। এই পরীক্ষার কিছু সমস্যা তো থাকবেই, ঠিক আছে। তার থেকেও আমি বলবো যে বক্তৃতা পদ্ধতির থেকে কিন্তু ডেমনস্ট্রেশন পদ্ধতি অনেক বেটার। অ্যাজ এ টিচার তুমি যদি ক্লাসরুমে গেছো আর তুমি যদি ক্লাসরুমে পারফর্ম করছো তো তোমার জন্য ডেমনস্ট্রেশন পদ্ধতিটাই শ্রেয়, বাট
হ্যাঁ, সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার সমস্ত টপিক কিন্তু ডেমনস্ট্রেশন পদ্ধতিতে পড়ানো সম্ভব নয়, এটাও সত্য। ঠিক আছে, এবারে দেখো থার্বার অ্যান্ড কোলেক্ট এর বক্তব্য অনুযায়ী কি বলেছে, অর্ডার্স রিকোয়ার্স ক্লোজ আপ অবজারভেশন, টেক্সচার ইজ বেস্ট determined by touch, force and more significant when মাস্কুলার অ্যাকশন ইজ ইনভলভ। ঠিক আছে, অর্থাৎ গল্প অভিজ্ঞতার জন্য প্রয়োজন হয় গল্প শোনা, স্পর্শের জন্য প্রয়োজন হয় স্পর্শ করা, সক্রিয়ভাবে এগুলি করার সুযোগ পেলে আরো ভালো হয়। ফলে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা যে স্টুডেন্টরা এটাতে কিছুটা সুযোগ পায় কিন্তু সম্পূর্ণ পায় না, কেন কি সে পুরো পদ্ধতিটা নিজের হাতে করছে না। বুঝতে পারলে? তো এই জিনিসগুলো কিন্তু অ্যাজ এ টিচার তোমাকে মাথায় রাখতে হবে, এবং অ্যাজ এ বিএড স্টুডেন্ট তুমি কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে তুমি সহজভাবে বুঝে নিয়ে তারপর পরীক্ষায় লিখবে, দেখবে জিনিসটা অনেক বেশি সহজ এবং সাধারণ হয়েছে। এবং সরি, সাধারণ বলাটা ঠিক হবে না, সহজ এবং সুন্দর হয়েছে বলাটাই বাঞ্ছনীয়। এবং যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। আমরা বিএড এর টপিকগুলো এখন একটু দেখছি, ঠিক আছে, আর তার সাথে আমরা ইন্টারভিউ জায়গাগুলো একটু দেখছি, তার সাথে আমরা বায়োলজি তো পড়াচ্ছি, বায়োলজি, বায়োসায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্স, এএনএম জিএনএম এর প্রিপারেশন, নিটের প্রিপারেশন, 11, 12, 9, 10 মাধ্যমিক, এইচএস, সমস্ত কিছু ভিডিও রয়েছে। চ্যানেলটা একটু যাও, লাইভ সেকশনে, ভিডিও সেকশনে, শর্ট সেকশনে আমাদের 400, 450 ওপর ভিডিও রয়েছে, এবং অনেক দিন ধরে অনেক সুন্দর সুন্দর টপিকে সুন্দর সুন্দর ভিডিও বানানো রয়েছে। আমি চাইবো যে তোমরা সেগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে সঙ্গে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।